আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন টেস্টে মানবিক গুণাবলী বলে যে বিষয়টা আছে, অনেকের মাথায় প্রশ্ন আসতেছে যে এই বিষয়ের প্রশ্ন আসলে কেমন হতে পারে। মানবিক গুণাবলী এটাকে আমরা সহজ করে যদি বলি, এটাকে বলা যেতে পারে ইমোশনাল কোশেন্টের সাথে সম্পর্কিত, তার মানে ইকিউ। এই যে আমরা এখনকার যে টেকনোলজির যুগে আসছি, এখন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে একজন মানুষের ভিতরে ইমোশনাল যে নলেজটা সেটা কতটা ভালো সেইটা দেখা। তার মানেটা কি? তার মানে হচ্ছে একজন মানুষ এখন টেকনোলজিকে কাজে লাগিয়ে দেখা যেতে পারে যে কোনো প্রবলেম মোটামুটি সলভ করেই ফেলতে পারে, কিন্তু একজন মানুষ আরেকজন মানুষের যখন প্রবলেমটা সলভ করবে তখন কতটা এমপ্যাথেটিক ওয়েতে করবে, কতটা সহানুভূতির সাথে করবে, এই ব্যাপারটা টেস্ট করার যে ব্যাপার, এইটাই হচ্ছে মানবিক গুণাবলী। তা মানবিক গুণাবলী একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, খুব দ্রুত বলবো, ঘটনাটা একটু জাস্ট নোট ডাউন করে ফেলবো, তাহলে মাথায় আসবে যে এটার মানে এটার সাথে সম্পর্কিত কোশ্চেন্সের প্যাটার্ন ডিপ থেকে শুরু করে খুব লাইট যে কোনো রকম হতে পারে। তো একটা এক্সাম্পল দিই। ধরা যাক যে একজন শিক্ষার্থী সে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে। তো এইচএসসি পরীক্ষার হলে সে যখন ঢুকেছে, ঢোকার পরে যখন সে লিখতেছে দেখা যাচ্ছে যে সে কান্না করছে, কাঁদতেছে। কিছুক্ষণ পর পর হচ্ছে সে চুপ করে বসে আছে। এদিক ওদিক যারা বন্ধু বান্ধব আছে সবাই মানে তাকে কিছু ইশারায় করতেছে, কিন্তু সে বুঝতেছে না যে কি ব্যাপার। হঠাৎ করে ওইখানকার যে ইনভিজিলেটর উনি চলে আসলো, এসে বললো কি ব্যাপার, ছেলে বা মেয়ে যেই হোক, যে বাবা তোমার কি হয়েছে? তা সে চুপ করে আছে। পাশের থেকে একজন বলল যে আজকে পরীক্ষার আসার আগে তার হচ্ছে যে মা মারা গিয়েছে। মা মারা গেছে, এটা তো মারাত্মক একটা মানে কষ্টের ব্যাপার, ঠিক না? তা পরীক্ষার জন্য সে কিন্তু মাকে হচ্ছে যে বলা যেতে পারে মৃত অবস্থায় রেখে সে পরীক্ষার হলে আসছে। আসার পরে সে দেখা যাক যে সে পরীক্ষা যখন দিচ্ছে মানে তখন কিন্তু স্বাভাবিক মায়ের সাথে যে কানেকশন, এটার যে ইমোশন, এই কারণে সে কি হচ্ছে দেখা যাচ্ছে পরীক্ষার হলে কিন্তু সে ঠিকভাবে লিখতে পারছে না। তারপরে বলা যেতে পারে যে কান্না করতেছে, তার মানে হচ্ছে মনের যে শক্তিটা সেটা সম্পূর্ণ বলা যেতে পারে হারাই গেছে। এরকম করে ধরা যাক আধা ঘন্টা গেল, 45 মিনিট গেল, 1 ঘন্টা গেল, সোয়া ঘন্টা গেল, 3 ঘন্টারই ধরলাম যে রিটেন পরীক্ষা ধরলাম। তো 3 ঘন্টার মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু লেখা কমপ্লিট করে ফেলছে। আর যেই স্টুডেন্টের মা মারা গিয়েছে সে মায়ের মৃত শরীর রেখে পরীক্ষার হলে আসছে। এসে 3 ঘন্টা যখন হয়েছে তখনও কিন্তু সে, কারণ সে তো পুরো ফোকাসের সাথে লিখতে পারছে না। তো ওই সময় যেটা হলো, আশেপাশের যে স্টুডেন্টরা আছে তারা সবাই ইনভিজিলেটর স্যারকে বলতে, স্যার আমরা সবাই খাতা জমা দিচ্ছি, আপনি ওকে হচ্ছে একটু এক্সট্রা টাইম দেন। এখন যিনি ইনভিজিলেটর আছেন উনি আসলে কোন ডিসিশন নেবেন, উনি আসলে টাইম দেবেন কি দেবেন না? যে কাউকে যদি বলা যায় যে ওনার ক্ষেত্রে সময় দেওয়া উচিত, কেউ বলবে ঠিক না, আবার কেউ বলবে যে না সময় দেওয়া যাবে না। আচ্ছা, সময় দিলে কি হবে আর সময় না দিলে কি হবে, দুইটা জিনিস একটু এক্সপ্লেন করি। ধরা যাক উনি বলতেছে যে আমি সময় দিব না, যে ঠিক 3 ঘন্টা যেটা আছে 3 ঘন্টার সময় কমপ্লিট, খাতা তারটা আমরা নেব, তাকে কোনো এক্সট্রা টাইম আমি দেব না। এক্ষেত্রে ইথিক্সের দিক থেকে টিচার ঠিক আছে, যেহেতু টাইম ঠিক 3 ঘন্টা এবং ওইখানে কোনো রকম শর্ত লেখা নাই, কিচ্ছু লেখা নাই যে কারো বিশেষ ইমার্জেন্সি কোনো কন্ডিশনে তাকে সময় বেশি দেওয়া যাবে, কোনো কিছু নাই। তার মানে টিচার যদি বলে যে আমি ঠিক 3 ঘন্টা সময়ের মধ্যেই ওর কাছ থেকে খাতা জমা নেব, ইথিক্সের দিক থেকে ঠিক আছে। আবার যদি টিচার যদি বলে যে না আমি তাকে হচ্ছে যে সময় এক্সট্রা দিব, তখন টিচার ইথিক্সের দিক থেকে ভুল। কারণ ইথিক্স হচ্ছে এক্সটার্নাল যে নিয়ম, সেই নিয়ম কানুন লেখাই আছে 3 ঘন্টা টাইম 3 ঘন্টায় দিতে হবে। কিন্তু আমি চাচ্ছি যে ঠিক আছে তার মা মারা গিয়েছে, সে খুব ইমোশনাল অবস্থায় পরীক্ষা দিতে আসছে, সে কান্নাকাটি করে লেখালেখি করছে, এই অবস্থায় তাকে আমি চাইলে আরও কিছু সময় বাড়াই দিব। এই যে তাকে সময়টা বাড়াই দিলাম, এতে ইথিক্সের দিক থেকে সমস্যা, কিন্তু মোরালিটির দিক থেকে সমস্যা নাই। সে ভাই এটা আবার কেমন কথা? তার মানে ইথিক্স এবং মোরালিটি একটা হচ্ছে এক্সটার্নাল জিনিস, আরেকটা হচ্ছে ইন্টারনাল জিনিস। তাহলে আমরা যদি এটাকে সংক্ষেপে আনি, একদিকে মানবিক যে গুণাবলী এর 2টা পিলার আছে। একটা পিলারের নাম হচ্ছে ইথিক্স, আর একটা পিলারের নাম হচ্ছে মোরালিটি।
ইথিক্স যেটা সেটা হচ্ছে এক্সটার্নাল। যে কেউ বলবে যে ইথিক্স বানানটা ই দিয়া ইতে এক্সটার্নাল, আর মোরালিটিটা এম দিয়া, এটা হচ্ছে ইন্টারনাল মানে মেন্টাল সেরেব্রাল, এটা মূলত হচ্ছে ইন্টারনাল। এই দুইটার মধ্যে আরেকটা ইন্টারেস্টিং ডিফারেন্স আছে, সেটা কি? সেটা হচ্ছে ইথিক্স যেটা, এটা হচ্ছে রুলস দ্বারা নিয়ন্ত্রিত, রুলস দ্বারা নিয়ন্ত্রিত। মোরালিটি যেটা, এটা হচ্ছে রুলসের সাথে অতটা সম্পর্কিত নয়, রুলস এর সাথে সম্পর্কিত নয়। আচ্ছা, একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। আমি যখন বিসিএস এ প্রথম জয়েন করলাম, তোমার নোবেল স্যার যেখানে এখন আরএমও, ঠিক সেইখানে হচ্ছে আমার প্রথম পোস্টিং, ওইখানে আমিও আরএমও ছিলাম। তো ওইখানে একদিন হচ্ছে যে রাতের বেলা বলতে তখন অ্যাবাউট 1:45 বা 1:15 এরকম সময়ের মাঝখানে একজন রুগীর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, একজন ফিমেল মহিলা একজন রুগী, প্রচুর শ্বাসকষ্ট, এবং ওনার যে ট্রিটমেন্ট দরকার সেই ট্রিটমেন্টটা আমাদের থানা লেভেলের যে উপজেলা হেলথ কমপ্লেক্স সেখানে ওই ট্রিটমেন্ট সম্ভব না। কি করতে হবে ওনাকে হচ্ছে যে অক্সিজেন দিয়ে ওইখান থেকে হচ্ছে যে একদম বিভাগীয় যে হসপিটাল রয়েছে সেইখানে ওই ব্যবস্থা আছে, সেখানে পাঠাতে হবে। তা আমাদের মেডিকেল কলেজে আমরা যে পাঠানোর জন্য থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যে তাকে যে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স, আমাদের মেডিকেলের যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের আবার হচ্ছে ওই সময় বাজেট ছিল না, মানে অ্যাম্বুলেন্সের বাজেট শুনলে একটু অবাকই লাগে। অ্যাম্বুলেন্স হচ্ছে ওই সময় আদামরা অবস্থায় আছে, তার মানে ওই অ্যাম্বুলেন্সটা ওই সময় ফাংশন করতেছিল না। তা দেখা যেত বাইরের বিভিন্ন যে অ্যাম্বুলেন্স আছে সেগুলো দিয়ে হচ্ছে যে ওইখানে হচ্ছে যে রুগী ওই থানা থেকে হচ্ছে বিভাগীয় শহরে যাইত। তা হয়েছে কি, ওই যে রুগীটা, সেই রুগীটাকে যখন আমরা বাইরের যে অ্যাম্বুলেন্সে পাঠাবো, সেই অ্যাম্বুলেন্সের মধ্যে কিন্তু কোনো হচ্ছে সিলিন্ডার সেরকম নাই। তার মানে ওই রুগীটাকে যদি আমি আমাদের থানা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখি তাহলে তো অবস্থা একদম খারাপ, চিকিৎসা করার ওইরকম ব্যবস্থাই নাই। আবার যদি তাকে আমি হচ্ছে যে বাইরের যে অ্যাম্বুলেন্স সেগুলোতে যদি হচ্ছে আমি তাকে পাঠিয়ে দিই, তাহলে দেখা যাবে রাস্তায় যেতে যেতে শ্বাসকষ্ট হয়ে রুগীটা হয়তো দুনিয়া না থাকার সম্ভাবনা 90%। এখন ওই রুগীর লোক খুব রিকোয়েস্ট করতেছে যে স্যার, যে আমাদের যদি হচ্ছে যে ইয়াটা আপনি দেন, যে হচ্ছে যে একটা এটাকে কি বলে, যে হচ্ছে সিলিন্ডার যদি দেন, যে হচ্ছে অক্সিজেনের, এইটা নিয়ে আমরা হচ্ছে যে ওইখানে যে হচ্ছে রুগীটাকে জাস্ট পৌঁছায় দিয়ে তারপর আবার সিলিন্ডারটা এনে জমা দেব। তা আমাদের মেডিকেলের কিন্তু নিয়ম আছে যে মেডিকেলের সরকারি জিনিস তুমি হচ্ছে বাইরে অন্য কোথাও যুক্ত করে কাউকে হেল্প করার সুযোগ নেই, নর্মালি সুযোগ নেই। এবং মেডিকেল থেকে সিলিন্ডার বাইরে দেওয়ার কোনো সত্যিকার অর্থে নিয়ম নেই। কারণ তুমি একটা সিলিন্ডার দিলে এরকম এখন যদি 50 জন এসে কয় যে আমরা প্রত্যেকে একটা করে সিলিন্ডার নিয়ে যাবো, তাহলে সত্যিকার অর্থে অতগুলো সিলিন্ডার নাই। এবং তখন দেখা যাবে ভিতরে যে রুগী আছে সে অক্সিজেনের অভাবে আল্লাহ না করুক শ্বাসকষ্ট হয় পৃথিবী থেকে বিদায় নিতে পারে। তো এইরকম যখন কন্ডিশন, তখন আমি তো সামগ্রিক অবস্থাটা দেখে আমি বললাম যে ঠিক আছে, এই সিলিন্ডার যে আছে একটা হচ্ছে দিব, আপনি যেতে হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা, আর আসতে 3-4 ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে। তা আমি যখন হচ্ছে যে রুগীর লোককে এটা বললাম, তো ওইখানে কিন্তু আবার ইনচার্জ থাকে মেডিকেলের মধ্যে, কয়েক মুহূর্তের মধ্যে হচ্ছে যে থানা হেলথ কমপ্লেক্সের যিনি হচ্ছে উপজেলা হেলথ এবং নির্বাহী অফিসার, মানে ইউএসএনএফপিও বলে আর কি, আগেকার লোক টিএইচও বলতো, থানা হেলথ অফিসার। তো ওনার হচ্ছে ফোন আসলো আমাদের ওইখানে, কেমন আছেন নাবিল? হ্যাঁ ভালো আছে। কয় নাবিল, এটা তো দেওয়া যাবে না, মেডিকেলের হচ্ছে যে সিলিন্ডার বাইরে দেওয়া এটা নিয়ম নাই। এবং সত্যি কিন্তু নিয়ম নাই, কথা ঠিকই আছে। তাই আমি বললাম যে না ঠিক আছে কথা, তো এইটা হচ্ছে যে আমার নিজ দায়িত্বে হচ্ছে আমি দিচ্ছি, যদি কোনো ইয়া হয় সেটা আমি নিজে দেখবো। তাই বললো নাবিল, এটা দিলে পরে দেখা যাবে অন্য অনেকেই চাবে। আমি বলছি ঠিক আছে, সেটা আমি দেখবো, আজকে আগে দেই। এবং ওই রুগীটাকে হচ্ছে আমি তখন দিয়ে দিলাম। ওই যারা ইনচার্জ আছে অন্যরা একটু চিন্তা করতেছে, ওনারা নিয়মের মধ্যে, কারণ তুমি নিয়ম ভাঙলে এটার আবার পানিশমেন্টও আছে। তারপর আমি দায়িত্ব দিয়ে দিলাম। তা আমি তখন ওনাদেরকে যে দিলাম আর কি, ওইটাকে কি বলে, হচ্ছে সিলিন্ডার নিয়ে যাওয়ার পরে তখন বোধহয় কথা 2:30-3টার দিকে গেল। এবং আমার খেয়াল আছে সকাল 7টার একটু আগে তারা হচ্ছে এসে আবার বাকি সিলিন্ডারটা জমা দিল। তো এই যে সিলিন্ডার যে আমরা দিলাম,
এই সিলিন্ডার দেওয়াতে ইথিক্স কিন্তু আমরা ভাঙছি। কেন? কারণ রুলস দ্বারা নিয়ন্ত্রিত। রুলস হচ্ছে তুমি মেডিকেলের যে সিলিন্ডার, এই অক্সিজেনের সিলিন্ডার তুমি বাইরে কোনোভাবে দিতে পারবে না। তোমার মেডিকেলের ভিতরে যা ওইটা ওইখানে দিতে হবে, ওটা বাইরে দেওয়া হবে। তার মানে আমি ইথিক্সের দিক থেকে তো এটা ভাঙছি। কিন্তু মোরালিটি ওইটা কিন্তু কোনো নিয়ম দিয়ে চলে না, মোরালিটির দিক থেকে ওইটা আবার ঠিক আছে। এখন প্রশ্ন হলো যে ইথিক্স এবং মোরালিটি এই দুইটার ক্ষেত্রে আমরা আসলে কোনটাকে বেশি জোর দিব? এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে ভাইয়া কিছু জায়গায় এমন হচ্ছে যেখানে ইথিক্স ভাঙতেছি, মোরালিটি রাখতেছি, আবার এমন অনেক ক্ষেত্রে দেখা যায় ইথিক্স রাখি আমরা, মোরালিটি ভাঙি। তাহলে কোনটা করব? এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাকে দেখতে হবে যে আমি একটা ইথিক্স ভেঙে যদি কারো জীবন বাঁচাই দিতে পারি এবং পরবর্তীতে যদি ওইটার কারণে কোনো রকমের হচ্ছে যে হাঙ্গামা না হয় এবং পরবর্তীতে যাতে ওইটার কারণে অন্যদের জীবন আবার ধ্বংসের মধ্যে না পড়ে, সেক্ষেত্রে আমি মোরালিটিটা মানব। কিন্তু যদি দেখা যায় যে কাউকে হচ্ছে দরদ দেখাইতে গিয়ে অন্যদের জীবন যদি আমি হুমকির মুখে ফেলাই দেই, তখন আমাকে ইথিক্স দিয়ে যাইতে হবে, তখন মোরালিটিতে যাওয়া যাবে না। তো এগুলোর খুব মজার মজার এক্সাম্পল আছে যেগুলো আমরা অ্যানালাইসিসের মধ্যে নিয়ে আসলে যে কেউ বুঝতে পারবে যে ও আচ্ছা মানবিক গুণাবলীর ব্যাপারটা তাহলে এরকম। আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবো। যেমন আমার ছোট ভাইয়ের ক্ষেত্রে আমি এটা বলি না যে ওকে হচ্ছে যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি কীরকম নিয়মের মধ্যে রাখছিলাম, তা ওইটা ছিল ইথিক্সের দিক থেকে যে রুলস করছি, কিন্তু মোরালিটির দিক থেকে ওই সময় কিন্তু হ্যাঁ ভাই আপনি গরুর গোস্ত খাবেন, এতগুলা ফির আপনার ছোটো ভাই দিবেন না, অনেকে কয়। কিন্তু এটা আমার লং টার্ম চিন্তা করতে হবে আমাকে। আমি ও ইন্টারের 2 বছর খুব গোস্ত খাওয়াইলাম, তারপরে সে চান্স পাইলো না, ভালো জায়গায় গেল না, সারা জীবন কষ্ট করবে। নো, তার সাথে আমি তাকে ওই সময় হচ্ছে ইথিক্স দেবো যে না ভাই এখন তোমাকে কষ্ট করতে হবে, তারপরে তুমি গোস্ত খাও। বুঝাইতে পারছি? তার মানে অনেক ক্ষেত্রে আবার ইথিক্স ইম্পর্টেন্ট হবে, মোরালিটি হবে না। ঠিক আছে? আচ্ছা, তো এইরকম জিনিসটা হচ্ছে যে জীবনের মূলনীতি নৈতিকতা হচ্ছে বেশি। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো না যে কারো জীবন বাঁচানোর ক্ষেত্রে এমন হইতে পারে যে সেক্ষেত্রে আমরা ইথিক্সটাকে বাতিল করে মোরালিটিটাকে হচ্ছে সামনে নিয়ে আসবো। আচ্ছা, এখানে আবার আরেকটা ব্যাপার আছে, এখানে একটু বলে রাখি। ধরা যাক যে রাস্তায় একটা চোর ধরা পড়ছে, সত্যিকারের চোর। তা চোর ধরা পড়ে এলাকার যে মানুষজন আছে তাকে হচ্ছে মারধর করতেছে, আর তুমি দেখলা যে যেভাবে মারতেছে ওই লোকটাকে, তাতে করে ওই লোকটা মরেই যাবে। তখন তুমি ওই লোকটার জীবন বাঁচানোর জন্য হ্যাঁ ওকে একটু উত্তম মধ্যম একটু দিলা, সেটা অন্য কথা, কিন্তু মারিয়ারও তো একটা ক্যাপাসিটি আছে, ঠিক না? মানুষ বুঝতে পারে যে হ্যাঁ এইটারও লেভেলটা কতটুকু। তুমি বুঝতেছো না ওই লোকটাকে মেরেই ফেলবে। সেক্ষেত্রে ওই লোকটার জীবন বাঁচানোর ক্ষেত্রে তোমার যদি এমন হয় যে কিছু ইথিক্স ভাঙতে হয়, তখন ভাঙতে হবে, কারণ একজনের জীবন বাঁচানোটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আবার এমন হয়েছে যে কেউ, যেমন এই যে একটা কি ঘটনা ঘটেছে না, যে একজন তরুণের হচ্ছে যে লাশ পাওয়া গিয়েছে। এখন এইটার বিচার করার ক্ষেত্রে আমাকে হচ্ছে কঠোর হইতে হবে। কেন? কারণ এর পরে যাতে হচ্ছে অন্য কেউ এরকম হচ্ছে অ্যাটেম্প্ট নেওয়ার দুঃসাহস না পায়। তোমরা নিশ্চয়ই একটা কথা জানো যে হচ্ছে যে বিচারক যখন হচ্ছে একটা বিচার করবেন, তখন যদি যাকে উনি শাস্তি দিচ্ছেন তার সাথে যদি উনি নিজেও সমব্যথী হন যে না কি কষ্ট ওনার, কিন্তু তারপর আমি দিচ্ছি কেন, কারণ পরবর্তীতে বড় রকমের যাতে বৃহত্তর যাতে হচ্ছে যে একটা অস্থিরতা তৈরি না হয়, সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাকে তখন এটা করতে হবে। তাই এইরকম জিনিসগুলো রয়েছে, ঠিক আছে? তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবং আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট যদি ইথিক্স এবং মোরালিটির এই মৌলিক ব্যাপারটা বুঝে ফেলার পরে আমরা বেশ কিছু কোশ্চেন্স যখন অ্যানালাইসিস করব, তখন তার মাথায় ঢুকে যাবে যে কোন আনসারটা সবচেয়ে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটা খুব ইন্টারেস্টিং জিনিস এবং আমার মনে হয় যে এটা প্রত্যেকের ক্ষেত্রে এটা খুবই দরকারি ছিল। এটাতে আসলেই এটা মানে সামনের যে ব্যাপারটা আসবে, যত হচ্ছে যে দিন যাবে, এই ইমোশনাল কোশেন্ট, মানবিক যে গুণাবলী, এইটার ক্ষেত্রে যার দক্ষতা যত ভালো হবে, সে দেখা যাবে সামনে তত বেশি হচ্ছে যে সবগুলো ক্ষেত্রে হচ্ছে অসাধারণত্ব অর্জন করবে। বাংলাদেশের ডক্টরদের ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় প্রবলেম কোনটার মধ্যে পড়ি জানো? সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে যে আমাদের মানবিক গুণাবলী এই জায়গাটার মধ্যে একটা বড় রকমের ঘাটতি আছে। এবং আমাদের মেডিকেল কলেজে যে পড়ানো হয়, সেখানে দেখা যায় যে এই ব্যাপারটা আসলে
মানে একটু ওভারলুক হয়ে যায়। এবং ওভারলুক হওয়ার কারণটা কি সেটা একটু বলি। দেখা যায় আমাদের বড় বড় অনেক আমরা প্রফেসর জানি, কিন্তু দেখো তো যে কয়জন প্রফেসরের ব্যবহার খুব অসাধারণ লাগছে, মানুষজন বের হয়ে কাঁপে না, হ্যাঁ ভাই ভয় লাগছে, মন খুলে বলতে পারি নাই, অহংকারী, ভাবচক্কর বেশি, কথাই কয় না। আসলে প্রফেসরের আচরণ কি এরকম হওয়া উচিত? মোটেই না। এবং আমাদের বোধহয় বাংলাদেশ হচ্ছে ব্যতিক্রম, যেখানে প্রফেসর এরকম করে এত সংখ্যায় রুগী দেখে। সারা দুনিয়ার যে সবচেয়ে স্মার্ট যে কান্ট্রিগুলো, সেগুলোতে প্রফেসরের কাজ হচ্ছে স্টুডেন্টদেরকে পড়ানো, আর রুগী দেখবে হচ্ছে যারা, তারা হচ্ছে যে কনসালটেন্ট পর্যায়ের মানুষজন, তারা হচ্ছে আলাদা করে। হ্যাঁ, প্রফেসরও দেখতে পারে, তবে উনি দেখাবে একাডেমিক। কিন্তু এই যে এরকম চেম্বার ভিত্তিক, এরকম হিউজ যে এই যে রুগী দেখার যে ব্যাপারটা, এইটা আসলে উন্নত যে বিশ্ব সেখানে এরকম না, ওইখানকার সিস্টেমটা একটু অন্য। যাই হোক, সেটা অন্য আলোচনার মধ্যে আসবে। যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে যে এই যে মানবিক যে দক্ষতা, এইটা আসলে হচ্ছে যে অন্যকে আক্রমণ না করে, অন্যকে কষ্ট না দিয়ে তার কিভাবে উন্নতি করা যায়, সেইটাই হচ্ছে মানবিক দক্ষতা, এবং সেটা হচ্ছে মানবিক গুণাবলী। তা এর ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যেমন ধরো যাক, বাংলাদেশ থেকে অনেকেই ট্রিটমেন্ট নিতে বিদেশে যায়। হ্যাঁ স্যার, আপনি ডক্টর নোবেল ভাইকে হোয়াটসঅ্যাপে জানান। হ্যাঁ, ও আচ্ছা, ওই যে একজন বোধহয় বলছে, হ্যাঁ ওই যে নোবেলস রুগী দেখার ডিপার্টমেন্টে নোবেল স্যার আছে, সারা দুনিয়া থেকে দেখতেছে, অসাধারণ, ঠিক আছে, তার কাছে দেখতে হবে। হ্যাঁ আচ্ছা, যে জিনিসটা, আর আমি যখন লাইভে যাব তখন উত্তর ওই বিষয়ে বলবো। আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম ওই ইম্পর্টেন্ট। তা আমাদের দেশ থেকে যারা বিভিন্ন বিদেশে হচ্ছে ডক্টর দেখাতে যায়, যদি আমরা শুনি, কি বলবে যে ভাই অন্য দেশে ডাক্তারের ব্যবহার খুব ভালো, ঠিক না? এটা বলে। ট্রিটমেন্ট কিন্তু প্লাস মাইনাস কি ওইটা না, বলছে ব্যবহার খুব ভালো। ব্যবহার কি কারণে ভালো হয়েছে? মন দিয়ে কথাটা শুনছে, তার গায়ে একটু হাত দিয়েছে, দিয়ে বলছে যে সমস্যা নাই, তারপরে হচ্ছে যে তাকে হচ্ছে যে কিছু অ্যাডভাইস দিয়েছে, সাহস দিছে। এই তো কমন সেন্স, সবাই জানে। কিন্তু তা আমাদের দেশে প্রফেসর জানে না কেন? কারণ হচ্ছে যে ওনারা এটাতে ফোকাস করে না, কাজে এমনি রুগী পাচ্ছি, হ্যাঁ এমনিতে আসতেছে। কিন্তু আসলে মানবিক ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এবং একটা রুগীকে হচ্ছে যে, এবং এক্ষেত্রে আলহামদুলিল্লাহ নোবেল যেটা রয়েছে, নোবেল আমার ছোট ভাই যে রয়েছে, সে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মানবিক, এবং প্রত্যেকটা রুগী সে যেভাবে যত্ন নিয়ে দেখে, আমার মনে হয় বাংলাদেশে খুব কম জন পাওয়া যাবে যারা এরকম করে যত্ন নিয়ে দেখে। আর অনেকে মনে করে ডিগ্রি বাবা, এমবিবিএস এর উপর কোনো ডিগ্রি নাই, এমবিবিএস যথেষ্ট। কেউ যদি এমবিবিএসটা ঠিকভাবে পড়ে, ওইটার জ্ঞান দিয়ে সে সারা মানে যে কোনো কিছু সম্ভব। এমবিবিএস এর মধ্যে সব কিছুই পড়ানো হয়। হ্যাঁ, এবং ওইখানকার যে নলেজটা আছে সেটা যদি কেউ কাজে লাগে, এমবিবিএস কোনো ছোটোখাটো ডিগ্রি না, এটা 5 বছর পড়া, 1 বছর ইন্টার্নশিপ, এবং প্রত্যেক দিনে যে ক্লাস এবং যা কিছু, এটা আনবিলিভেবল। অনেকে মনে করো সিম্পল এমবিবিএস, বাবা না, এটা হচ্ছে এমবিবিএস মানে হিউজ একটা ব্যাপার। এটা যদি সে কেউভাবে কাজে লাগায়, অন্যরকম মানে সব কিছু করার ক্যাপাসিটি আছে এমবিবিএস ডাক্তার। অনেকে জানেও না এটা। তো যাই হোক, ওগুলো আমরা পরবর্তীতে একদিন আলোচনার মধ্যে নিয়ে আসবো, সেটা অন্য জিনিস। আমি যে কথাটা নিয়ে আসতেছিলাম, যে ডক্টরদের এই যে বিহেভিয়ার যে ব্যাপারটা, আচরণ, এইটা যাতে উন্নত হয়, এই জন্য মানবিক গুণাবলীটা খুব ইমপ্রেসিভ একটা জিনিস, এটা আনতে হবে, এবং এটা খুবই দরকারি। হুমায়ুন আহমেদ যখন খুব অসুস্থ হলো, উনি তখন প্রথমে তো সিঙ্গাপুরে গিয়ে ধরা পড়লো, তারপরে উনি চলে গেল নিউ ইয়র্কে। তো ওই সময় উনি একটা কলাম লিখতো, কলামটাই পরবর্তীতে বই আকারে বের হইল। সম্ভবত নাম ছিল নিউ ইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ। তো উনি তো লেখার কৌশল কিন্তু অসাধারণ, হুমায়ুন আহমেদ, এটা স্বীকার করতে হবে, সহজভাবে লিখতে পারে, ভেরি নাইস। তা হুমায়ুন আহমেদ একদিন লিখতেছে যে ওইখানে যখন তাকে ডক্টর দেখলো, দেখে বললো যে তুমি তো মারা যাচ্ছ। হ্যাঁ, মারা যাচ্ছি। হ্যাঁ। তো ওই সময় হচ্ছে যে ওনার যে ওয়াইফ ছিল, তাকে হচ্ছে যে ডক্টর হচ্ছে একটা আশ্বস্ত করছে, তাকে হচ্ছে একটা সাহস দিয়েছে। এবং হুমায়ুন আহমেদ কিন্তু ওই ডক্টরকে মানে হচ্ছে যে ওনার প্রতি যে সম্মান দেখিয়েছে, সেটার কারণ কিন্তু উনি কত বড় ডক্টর এই জন্য না, উনি মানুষ হিসেবে কতটা সিম্প্যাথেটিক, মানে কতটা ইম্প্যাথেটিক, এইটার কারণে। তা আমরা এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তা এইটা আমার মনে হয় যে আমাদের ডক্টরদের মধ্যে এটা আসতে হবে। এবং মেডিকেলে যখন আমরা ঢুকি, তখন কিন্তু আমাদের ওথ নেয়, মানে আমাদের মেডিকেলে শপথ দেয়, আমরা যত ডক্টর আছি আমরা একজন আরেকজনের ভাই বোন। যে ভাই কি কয়, হ্যাঁ ডক্টররা হচ্ছে একজন আরেকজনের ভাই, ব্রাদার অ্যান্ড সিস্টার্স। এবং ডক্টররা যখন ইথিক মানে ওথ নেয়, সে ওথের মধ্যে আছে যে আমি যে কোনো রোগীর যখন ট্রিটমেন্ট করব,
তখন অন্য কোনো নিয়ম, কোনো কিছু রুগীর ভালো চাই না, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। মানে রুগী যদি দুনিয়ার সবচাইতে বড় ক্রিমিনাল হয়, 1000 ধরো খুন করে আসছে, খুব খারাপ, কিন্তু সে যখন ডক্টরের কাছে আসবে সে সবচেয়ে নিরাপদ। কারণ ডক্টরের ইথিক্স হচ্ছে যে রুগীর যত খারাপ হোক যাই হোক, তাকে সবচেয়ে ভালো ট্রিটমেন্ট দিতে হবে। মানে তার মানে ভালো চাওয়া, এইটা হচ্ছে ডক্টরের সবচেয়ে বড় কাজ। তা আমরা দেখা যায় যে বিভিন্ন কারণে, হ্যাঁ, ওষুধ কোম্পানি থেকে শুরু করে দালাল, হ্যাঁ, বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের দেশের অনেক ডক্টর শত আছে, আবার অনেকে এর মধ্যে জড়াই গেছে। তো এইটা থেকে আমাদের বের হইতে হবে। এবং এই যে ডক্টর যে আমরা অনেক জায়গায় যে সম্মান পাই না, এটার একটা বড় কারণ কি? ব্যবহার খারাপ এবং অসততা। এবং কেউ যখন অসৎ হয়, ধরা যাক যে সে তো নিজে জানে যে আমি একটা টাকা খেয়ে লিখলাম নাকি চুরি করলাম, আছে না, আমরা জানি তো, তার কিন্তু ওই কনফিডেন্সটা থাকে না, থাকবে না। চোরের মন পুলিশ পুলিশ, সবসময় মনে হয় যে কেউ জানি দেখতেছে, কেউ জানি ধরতেছে। আর জীবনে 1 পয়সা খাবা না, সাহস থাকবে, কলিজাটা থাকবে অন্যরকম, কেউ কাউকে ভয় লাগবে না। সত্যি কথা বলতেছে, কারণ তুমি তো জানো তুমি জীবনে কারো 5 পয়সা খানি, কারো ক্ষমতা নেই যে তোমার সাথে মাস্তানি করো। সবচেয়ে বড় গুন্ডা বদমাইশে কবে যাবে, ওর সাথে গ্যান্দাম করা যাবে না, কারণ পয়সা খায় না, 2 নম্বরই করে না। সত্যি কথা বললাম, রিয়েল। আমি তো জীবনে অনেক বউ গুন্ডা ফান্ডার সাথে, জীবনে আমার কাছে আমার ভয়টাই আসে না। তুমি শুনে দেখো, আমি যখন রংপুর মেডিকেলে বলো, তোমার হচ্ছে যে আমাদের ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে বলো, কত গুন্ডা বদমাইশ, হ্যাঁ, আমি অবাক হয়েছি যে এত বড় বড় গুন্ডা, কিন্তু কোনোদিন আমার সামনে এসে যে বেয়াদবি করবে বা সে মাস্তানি করবে কোনোদিন কেন করে না। আমি নিজেও এটা চিন্তা করছি যে এরা শুনি অন্য জায়গায় যা মাস্তানি করে, কিন্তু আমার সামনে জীবনে আমি দেখিনি, একদম একবারও না। কারণটা কি? একবার আমি রংপুর মেডিকেলে বোধহয় গুন্ডা বাহিনীর 30-35 জন আসলো, এসে নর্মালি কি হয়, একজনের রুমে 30-35 জন আসলে না জানি কি হবে। আমার তো চোখের দিকে আমার খেয়াল আছে, কেউ তাকায় কথা বলে মাথা নিচু করে, কারণ জানে যে চুরির পক্ষে আসছে, আর আমি তো যেটা সত্যি সেটাই কই। তো এই সাহসটা তখনই তোমার হবে যখন তুমি হচ্ছে যে জীবনে 1 পয়সা খাবা না, এরকম সাহস থাকতে হবে যে 1 পয়সা 2 নম্বরই করবো না, একটুও না। কোম্পানি আসবে 1000-1000 লাখ-লাখ টাকা নিয়ে, নো, হারাম মানে হারাম, কোনো 2 নম্বরিতে যাবা না। যেটা রুগীর ট্রিটমেন্টে যেটা দরকার ঠিক সেইটাই। জীবনে দালালির 1 পয়সা খাবা না, ইনভেস্টিগেশনের 1 পয়সা খাবা না, ওষুধ কোম্পানির 1 পয়সা না, জীবনে খাবা না, আল্লাহ বাড়াই দিবে। তারপরে দেখিও যে তোমার সাহসটা কেমন থাকে, এবং কেউ আসে তোমার সাথে, হ্যাঁ, যে হচ্ছে 2 নম্বরই করার সাহস দেখায় নাকি, যত বড় মাস্তান হোক, তুমি যদি অনেস্ট থাকো যে আমি জীবনে 1 পয়সা খাইনি, তুমি তো জানবা না, জানবা। আর তোমার এই সাহসটা, এইটা একটা অন্যরকম শক্তি হবে। তখন দেখবা যে কিরকম মনটা, কলজাটা কিরকম লাগে। বুঝতে পারছো আমার কথা? খুব মজার। তা আমরা চাই যে এরকম ডক্টর যাতে সামনে আসে, এই জন্য হচ্ছে যে এরকম ডক্টর আসার জন্যই কিন্তু এই মানবিক গুণাবলী এইটা খুব ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে আমাদের মেডিকেল কলেজে যারা পড়ায়, টিচারদের কাছ থেকে মানুষজন শিখে। তা প্রফেসর যত হচ্ছে যে এই বিষয়ে হচ্ছে মানবিক গুণাবলী সম্পন্ন হবে, ওইটার কাছ থেকে অন্যরা শিখবে এবং অটোমেটিক স্টুডেন্টদের মধ্যে এটা আসবে। তো এটা খুব অসাধারণ একটা জিনিস আমার মতে হচ্ছে যে, হ্যাঁ হ্যাঁ, এটা আল্লাহর রহমতে এটা খুব অসাধারণ একটা জিনিস আমার মতে, যে এই জিনিসটা প্রত্যেকটা স্টুডেন্টের, এটা আসলে এই জিনিসটা এবং প্রত্যেকটা মানুষের মধ্যে এটা থাকা উচিত। তার মধ্যে ডক্টর যারা, তাদের হচ্ছে হ্যাঁ তাদের হচ্ছে এটা থাকতেই হবে। এই যে মানবিক গুণাবলী আরেকটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবো। ধরা যাক যে একজনের পরীক্ষার রেজাল্ট হয়েছে, আমি জানলাম যে তার রেজাল্ট খারাপ হয়েছে, কোনোভাবে আমার কানে আসছে, আমি যে তাকে আবার রেজাল্ট নিয়ে প্রশ্ন করতেছি, তাকে রেজাল্টের আশেপাশে হচ্ছে যে বিভিন্ন গল্প শোনাচ্ছি, এইটা হচ্ছে একটা খারাপ জিনিস। তার মানে মানবিক গুণাবলী অতটা পজিটিভ না, ইমোশনাল যে ইন্টেলিজেন্সটা এইটা অতটা ভালো না তার। তারপরে ধরা যাক যে একজন মেডিকেলে চান্স পেয়েছে, সে এসে বলল যে হ্যাঁ আমি তো এরকম চান্স পেয়েছি, আমার রেজাল্ট হয়েছে। তখন আবার তাকে যদি আমি বললাম হ্যাঁ ডাক্তার হ্যাঁ কী করবো, কত বাংলাদেশ থেকে হচ্ছে, তাহলে এটা খারাপ। তখন তাকে দুনিয়ার প্রত্যেকটা পোস্ট, মানে যতগুলো চাকরি আছে তার মধ্যে যদি সত্যিকার অর্থে আমি আলাদা করে হচ্ছে যে গড়পড়তা হিসাব করি, দুনিয়ার 1 নম্বর চাকরি হচ্ছে ডাক্তারি। বিজ্ঞানী হও আর ইঞ্জিনিয়ার হও, যাই হোক 1 নম্বর গ্যারান্টি দিব। সৎভাবে ডাক্তারদের মতো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া এবং মানুষের সরাসরি হচ্ছে উপকার করার ক্যাপাসিটি অন্য কোনো জায়গায় নেই।
আচ্ছা, এটা যে নাই তার আরো অনেকগুলো প্রমাণ আছে। মেডিকেলে যখন কেউ পড়ে তখন সে ওত নেয়, শপথ নেয়। এই যে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে কি শপথ নেয়? শপথ নেওয়া কিন্তু একটা সহজ ব্যাপার না। আছে অন্যদের শপথ নাই, হ্যাঁ, ডাক্তারদের শপথ আছে, যারা হচ্ছে প্রাইম মিনিস্টার হয়, প্রেসিডেন্ট হয়, তাদের শপথ। আর একমাত্র প্রফেশন সম্ভবত ডক্টর, যেটা হচ্ছে শপথ নেয়। চিন্তা করছো কোনোদিন? চিন্তা তো করো নাই। তার মানে ডক্টর কি জিনিস বুঝবা অন্যরকম। এই জিনিসটা, এবং ডাক্তার হলে তুমি সবকিছু বুঝো, তবে হিউম্যান বডি, সায়েন্স, টেকনোলজি, এগুলাকে যখন কোরিলেট করবা মনটা চাঙ্গা হয়ে যাবে যে আরে বাবা কি জিনিস, খুবই অসাধারণ, খুবই অন্যরকম একটা জিনিস। তো এই জিনিসগুলো আসবে ইনশাল্লাহ আমাদের আলোচনার মধ্যে। তা এটা আমি জাস্ট তোমাকে কিছু মানে মানবিক গুণাবলীর ব্যাপারটা তোমাকে চিন্তা করো, মানে তুমি জাস্ট চিন্তা করবা যে অন্যের আমি ক্ষতি না করে তাকে কিভাবে হচ্ছে উপরের দিকে উঠিয়ে দেবে। আবার অনেক সময় আবার অন্যের ক্ষতি করবো না, তার আবার দেখা যাবে এত বেশি খাতির করলাম যে তার ধ্বংস হয়ে গেল, এটা আবার খারাপ। যেমন একটা এক্সাম্পল দিই, কিছু মা বাবা আছে সন্তান ধরা যাক যে পড়াশোনা ঠিকভাবে করে নাই, ঠিকভাবে হচ্ছে যে রিভিশন দেয়নি, পরীক্ষা দেয়নি, তা বাচ্চা কাচ্চাকে জবাবদিহিতার মধ্যে না এনে বলতেছে যে ওই টিচার হয়তো বা ভালো খারাপ যেরকম চেষ্টা করছে সব দোষ দিয়ে দিল টিচারের মধ্যে, হ্যাঁ টিচার ভালো করে পারে, তাইলেও হবে না। তার মানে হচ্ছে আমি 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 যে জিনিসটা বোঝাতে যাচ্ছি সেটা, এবং এখানে আরো ধর্মীয় ব্যাপারগুলো খুব গুরুত্ব পাবে। সেটা হচ্ছে যে এরকম, যেমন এখন আমাকে আজকে অফিস থেকে ওই যে ইয়াতে জানাইলো যে স্যার বাংলাদেশের বিভিন্ন যে দামি কলেজগুলো আছে, নাম নিতে চাই না কারো, যে এইখানকার ছেলে মেয়েরা খুব মানে হচ্ছে যে কেমন জানি হয়ে যাচ্ছে। আমি যে কেমন বলতে কিরকম কাজ, স্যার টিকটক ফিকটক এরকম। তা এটা কি কারণে হইল? বাচ্চা কাচ্চা এরকম যে নষ্ট হয়ে যাচ্ছে, এটার কারণটা কি? লজ্জা শরম কিছু নাই না? লজ্জাটা হচ্ছে কি, এটা হচ্ছে যে প্র্যাকটিসের ব্যাপার। যার লজ্জা নাই সে দেখা যাবে অবলীলায় যা খুশি তাই করছে, যে এইরকম খুশি সেই রকমই। আর যার লজ্জা আছে, লজ্জা কিন্তু ইমানের একটা অংশ সম্ভবত, যতদূর আমি জানি। এবং ইসলাম কিন্তু লজ্জাটাকে খুব গুরুত্ব দেয়। প্রাণী মানে প্রাণী বলতে আমি বুঝি চতুষ্পদ প্রাণী, এটার সাথে মানুষের একটা মৌলিক পার্থক্য যেটা, সেটা হচ্ছে লজ্জা। যে কি বলে না, যার মধ্যে লজ্জা নাই তার সাথে চতুষ্পদ প্রাণীর সেরকম পার্থক্য নেই। তো অনেকে কয় না যে আমরা কি লজ্জাহীন না? আচ্ছা, লজ্জাহীনকে বোধহয় এখন অন্য কিছু স্পেশাল শব্দ আছে, শয়তানি শব্দ, যে খুব কি এটা কি কয়, বোল্ট, হ্যাঁ কন্ডু। বড় আমার কেরিয়ারে হচ্ছে LBW হয়ে গেছে, জানি না। তা ব্যাপারটা হইলো যে এই জিনিসগুলো হ্যাঁ 600 টাকা দিতে হবে ওই যে ডক্টর নোবেলের, হ্যাঁ। এবং যেমন আমাকে এই তো বোধহয় গতকালকে, ওর বোধহয় এখন বোধহয় সিরিয়াল, আজকে কয় তারিখ, 28-29 তারিখের আগে সিরিয়াল সম্ভবত নাই, ঠিক আছে, তারও পরে হইতে পারে। কারণ দেখা যায় যে এখন আগে ছিল 7 দিনে পাওয়া যেত, এখন তো দেখতেছি 10 দিনও পাওয়া যাচ্ছে না, মানে আগেই বুক হয়ে যাচ্ছে। কারণ অন্যরকম সবচেয়ে ভালো ট্রিটমেন্ট পাবে, কোনো হ্যাজার্ড নাই। বললামই তো, মানে ওকে দেখানোর পাওয়াটাই একটা কঠিন ব্যাপার। এবং বললামই তো, যেই ট্রিটমেন্টটা দিবে আল্লাহর রহমতে নাম্বার 1 ইনশাল্লাহ, এটা দিতে হবে ওইভাবে। আচ্ছা, তাহলে যে জিনিসটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন যে ছেলে মেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়তেছে, কিন্তু হচ্ছে যে দেখা যাচ্ছে উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, ঠিক না, লজ্জাহীন হয়ে যাচ্ছে, তাহলে এদের ট্রিটমেন্টটা কি? একদিনে কিন্তু কেউ লজ্জাহীন হয় না। কিভাবে হইল? প্রথম হচ্ছে ফ্যামিলি, তারপরে ফ্রেন্ড সার্কেল, তারপরে যেই প্রতিষ্ঠানে পড়ে সেইখানকার কালচার, এই সবগুলো মিলে। নাহলে একটা ছেলে বা মেয়ে হঠাৎ করে তো আর লজ্জাহীন হয়ে আসে নাই, এটা হচ্ছে কালচারের কারণে আস্তে 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 সে হয়েছে। তো এইটা থেকে তাকে যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের যেটা মাথায় নিতে হবে, এটা হচ্ছে যে আমার মনে হয় যে হ্যাঁ, যে খুব ভালো করে একটা জিনিস ইয়া করতে হবে, যে এটা আমরা যদি এটাকে যেটা বলে যে একটা স্টুডেন্টকে যদি হচ্ছে যে ধর্মীয় নিয়মের মধ্যে রাখি, তাহলে দেখা যাবে আস্তে আস্তে তার যে হচ্ছে লজ্জাহীন যে অবস্থাটা আছে সেই অবস্থাটা থেকে সে বেরো আসতে পারবে। আচ্ছা, তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, ভয়েসেস নোবেল ভাই হচ্ছে অসাধারণ না? আচ্ছা, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমার মনে হয় এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি,
তো এই জিনিসটা একটু দেখতে হবে। এবং আরেকটা জিনিস যেটা আমি বলি সেটা হচ্ছে যে তুমি দেখো যে অসাধারণ রেজাল্ট করার জন্য তোমার যে জিনিসটা মাথায় নিতে হবে সেটা হচ্ছে যে যে জিনিসটা মাথায় নিতে হবে সেটা হচ্ছে যে তোমার মানবিক গুণাবলীর যে ব্যাপারটা, এই মানবিক গুণাবলীর ইথিক্স এবং মোরালিটির সাথে সম্পর্কিত বেশ কিছু কোশ্চেন্স আমরা নিয়ে আসবো সামনে। সেই কোশ্চেন্সগুলো আমরা প্র্যাকটিস করব এবং ওই কোশ্চেন্সগুলো যদি আমরা প্র্যাকটিস করি ইনশাআল্লাহ খুব ভালোভাবে আমরা একটা ভালো রেজাল্ট ইনশাআল্লাহ করতে পারবো। হুমায়রা হোমো বলছে যে সাথী খাতুনের কি করা দরকার। সাথী খাতুনের জন্য আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে তোমার অত ভালোই পড়তো মনে হয়, শেষের দিকে মনে হয় সে প্রথমের দিকে সে ছিল কোর্সগুলো আমাদের যেটা মনে হয়, পরবর্তীতে সে নিশ্চয়ই অন্য জায়গায় পড়ছে। আমি তাকে যেটা বলবো আমাদের সাথে যেখানে ভালো পড়ায় এইরকম কোথাও যে তাকে পড়তে হবে, পড়ে তাকে যে সবচেয়ে সেরা রেজাল্টটা তৈরি করতে হবে। এখানে যে জিনিসটা আমি বারবার বলি সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস সহজ করে দেখাই দিব, তোমাকে ওই জিনিসটা ফলো করে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যদি এটা প্র্যাকটিস করো তাহলে তুমি অসাধারণ রেজাল্ট করতে পারবা, আর যদি তুমি যে ওই অনুযায়ী প্র্যাকটিস না করো তাহলে অসাধারণ রেজাল্ট করতে পারবে না। এক্ষেত্রে প্র্যাকটিসটা খুব ইম্পর্ট্যান্ট, মানে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে যে তোমাকে এখনকার সময়ে যে কোনো কোর্সের ক্ষেত্রে আমরা যেটা বারবার স্টুডেন্টদেরকে বলতেছি সেটা যে তোমাকে হিউজ প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আমরা তোমাকে পড়াই দিলাম কিন্তু তুমি খালি ওইটাই করলা আর ওই অনুযায়ী আর প্র্যাকটিস করবা না, রিভিশন দিবা না, তাহলে কিন্তু প্রবলেমের মধ্যে পড়ে যেতে হবে। কেননা এখনকার যে কোশ্চেন্সের প্যাটার্ন আসতেছে তাতে করে একটা স্টুডেন্টের উচিত যে যে কনসেপ্টটা যেমন সাথে সে বুঝবে তার সাথে তাকে রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে এবং রেগুলার রিভিশনের মধ্যে থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে যে সে খুব সুন্দর রেজাল্ট করবে। ওকে, এরপরে যেটা জিনিস আমি বলতেছিলাম কি জানি একটা এখানে প্রশ্ন আসছে 600 সিট কমাবে কিনা। সিটের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা যে আমি যেটা বিশ্বাস করি সেটা যে গভর্নমেন্ট সিট কমানো দরকার নেই, প্রাইভেট মেডিকেলের দরকার হলে 3000 কমায় দেওয়া সমস্যা নেই। প্রাইভেট মেডিকেলে এত সিট কেন, গভর্নমেন্টে সিট বাড়াতে সমস্যা কি? গভর্নমেন্টে তো সরকারি খরচে যাতে বাচ্চা কাচ্চারা পড়তে পারে এই ব্যবস্থা করা উচিত। প্রাইভেট মেডিকেল কলেজে সিট দরকার হলে কমায় দাও, ঠিক না? এইখানে তো শয়তানি ছাড়া কিছু না। আর বাংলাদেশে এটা আমি জানি তো এখানে এই জিনিসগুলো হ্যাঁ, সরকারিতে কেন সিট কমাবে? ধান্দাবাজি, এটা তো মোটেই ঠিক না। প্রাইভেট দরকার হলে প্রাইভেট মেডিকেলের একটা সিটও রাখার দরকার নেই। বাংলাদেশে যদি ডক্টর বেশি হয় তাহলে সব সরকারি করে দাও। মানে আমার কথা বোঝা যায় না আমি কি বলছি? সরকারি মেডিকেল ছাড়া প্রাইভেট মেডিকেল থাকবেই না দরকার হলে, বা মেডিকেল থাকবে কিন্তু মেডিকেল কলেজ থাকবে না, সরকারিতে পড়ুক না কেন। আর এগুলোতে ওই যেই মেডিকেল কলেজগুলো হয়েছে সেখান থেকে কোথা থেকে সিট কমাবে? সিট কমানো এটা কিছু মানুষজন আছে এগুলার আসলে লং টার্ম চিন্তা করে কি না, আমার ধারণা এটা মিনিস্ট্রিতে যদি বুদ্ধিশুদ্ধি সামান্য থাকে এটা টিকবে না, ঠিক আছে? এই জিনিসটা যে কোনো দিনই টিকার কথা না, যেটা আমার মতে এটা টিকার কোনো সুযোগই নেই। কেননা এটা একটা ফালতু চিন্তাভাবনা। একটা বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সিট বাড়াতে হবে, বেসরকারিগুলোতে কমাতে হবে। স্টুডেন্টদের কাছ থেকে টাকা খেয়ে একটা রাষ্ট্র কোনোদিন উন্নত হয় না। স্টুডেন্টদেরকে ফ্যাসিলিটি দিতে হবে সবচেয়ে বেশি, পড়ুক না কেন। স্টুডেন্টরা ভালো জায়গায় গেলে টাকা তো দেশের টাকা দেশেই থাকবে, সব জায়গায় তো চুরি বাট পারে, ভালো লোক না থাকলে যা হয় আর কি, ঠিক আছে? এই জিনিসটা এটা কি এক বিষয় খারাপ হয়েছে। আচ্ছা, এটা কি জিশা হাসান? আচ্ছা, এগুলো নিয়ে আসলে এক বিষয় বলছে গত সরকার নাকি অযথা সিট বেসরকারিতে নাকি পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট নাই। সরকারিতে পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট নাই তাহলে সরকারের কাজ কি? পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট দেবে, এটা তো কোনো কঠিন কাজ না। বেসরকারিতে আছে, ধান্দাবাজিগুলো একটু বন্ধ করতে হবে। এগুলো তো আমরা জানি যে কীভাবে 2 নাম্বার এটা করে, চিন্তা ভাবনার মধ্যেই তো চুরি বাট পারি। প্রাইভেট মেডিকেলের সিট 0 করে দেয় না কেন? ওইখানে তো টাকা পয়সা,
কীভাবে 2 নম্বরিটা হয় সেটা আমি জানি না। প্রত্যেকটা মেডিকেল কলেজের সাথে কীরকম কানেকশন, প্রত্যেক বছরে ভিজিট হইলে টাকা, এগুলো তো জানি আমরা, ওপেন সিক্রেট। তা আল্লাহ রসুল মানে পরকালের চিন্তা নাই, ভয় নাই, এই জন্য তো এদের এই অবস্থা হয়েছে। মানে এদের কথার কী কব আসলে। এইটা হচ্ছে যে অবস্থা খারাপ, মানে মানবিক দক্ষতা, এই যে মানবিক গুণাবলীর অভাব, এইটা প্রফেসরদেরই না থাকলে আর কি খবর। মানে আমি বুঝাতে চাচ্ছি যে সিনিয়র যারা, তাদেরই সবার যে সবাই খারাপ তা বলছি না, অনেকে আছে খুব ভালো প্রফেসরও আছে। আমি জাস্ট বুঝাচ্ছি যে প্রফেসর সবাই তো ভালো হওয়ার কথা, মানে প্রফেসর হবে তার মানে যে প্রফেসর দেখালে মানবিক গুণাবলী অন্যরকম হবে। তাই এইটা যদি না থাকে তাহলে কেমন করে হইল, ঠিক আছে। তাই এই জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট জিনিস আমার মতে। এইটা হচ্ছে যে এই চিন্তাটা থেকে গভর্নমেন্টের না, মারামারি করা যাবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে হ্যাঁ এটা নিয়ে আমরা মানে এটা নিয়ে দেখে আমি তো বলেই দিলাম সত্যি কথা। সিট কমাইলে প্রাইভেটে কমাবে, সরকারিতে কেন কমাবে? ডাক্তাররা আমাদের দেশে আছে না, ডাক্তার যারা মেডিকেল কলেজে পাশ করছে, বেশি পরিমাণ ডক্টর নিয়োগ দেওয়া যায় না? নিয়োগ দিয়ে এগুলো সমাধান করা যায় না? যায় তো। কিন্তু এগুলো নিয়ে আমি আল্লাহ যদি বাঁচা রেখে হয়েছিলাম, আমি সামনে বলবো এগুলো নিয়ে। এগুলো তো পুরো সিস্টেমটাই কলাপসিং সিস্টেম। ডক্টর রাখছে একটা, মানে এটা নিয়ে আমি পরে ডিসকাস করবো ইনশাল্লাহ, এটা তখন আসবে, ঠিক আছে, যে এই টোটাল জিনিসটা মেডিকেল কিভাবে চলে এবং এটা কিভাবে চলতে পারে, এটাতে 2 নম্বরটা কোন জায়গায়, এগুলো নিয়ে আমি আলোচনা করব পরে, এখন এই সময় না। এখানে আমি মনে হয় মূল জিনিসটা বুঝাই দিতে পেরেছি, ঠিক আছে, এটা জিনিস। তো যাই, আচ্ছা 6-7 কাটা গেছে, 6.7। আচ্ছা অবশ্যই বললে সম্ভব 6-7 নাম্বার কমেও হচ্ছে একটা স্টুডেন্ট মানে মেডিকেলে খুব ভালোভাবে চান্স পেতে পারে। ওকে স্যার, লাস্ট 10 দিনের রিভিশন প্ল্যান নিয়ে কিছু বলেন। লাস্ট 10 দিনে আমি বলবো ইনশাল্লাহ সামনে। তা প্রত্যেকে ইনশাল্লাহ ভালো করে করতে থাকো, ইনশাল্লাহ অবশ্যই খুব ভালো কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।